প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং আজকে তারকা কথনের সেট যে মানুষটি আলোকিত করেছেন তাকে ছোটবেলায় আমরা দেখেছি বিতর্কের মঞ্চে, তারপরে দেখেছি উপস্থাপকের পোডিয়ামে, দেখেছি আলোচনা সমাবেশ সহ বিভিন্ন ধরনের টক শোতে, এবং সে সবসময় সরব থাকে দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে তারই মতোই একজন মানুষ, এবং তার কথা কিংবা কাজ বুঝতে হলে থাকতে হবে ধৈর্য, থাকতে হবে বোঝার ক্ষমতা। তিনি আমাদের সকলের প্রিয় আব্দুল নূর তুষার ভাই। কেমন আছেন ভাইয়া? এবং আজ আপনার জন্মদিন, শুভ জন্মদিন। ধন্যবাদ। জন্মদিন তো আসলে এক ধরনের আনন্দ এবং বেদনা দুটোরই দিন। একটা হচ্ছে বয়স বাড়ছে, তার মানে পৃথিবীতে থাকার সময় কমে আসছে। আর আনন্দের দিন এই জন্য যে প্রিয়জনেরা সেদিন শুভেচ্ছা জানায়, ভালোবাসা জানায়। একদমই তাই। এবং আপনার জন্মদিনের সাথে চ্যানেল আই কেমন জানি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং কেননা আপনার জন্মদিনের কিছুদিন পরে আবার চ্যানেল আইয়ের জন্মদিন, এবং বেশ শুরু থেকেই আপনার জন্মদিনে চ্যানেলের এই তারকা কথনের সেটে আমরা আপনাকে পাই। তো শুরুতেই জানতে চাইবো, ছোটবেলার জন্মদিন এবং এখনকার জন্মদিন দুটো কিভাবে কেটেছিল এবং কাটে এখন? ছোটবেলার জন্মদিনে এক ধরনের উপহারের প্রত্যাশা থাকতো, যেটা সব শিশুদেরই থাকে, যে সে সেদিন রং পেন্সিল পাবে, গল্পের বই পাবে, খেলনা পাবে, এরকম কিছু। কিন্তু যত বড় হয়েছে উপহারের প্রত্যাশা কমে গিয়েছে, বরং বারবারই মনে হয়েছে যে যে জীবন পার হয়ে যাচ্ছে সেই জীবনটাকে আসলে অর্থবহ হলো কিনা, অর্থাৎ আমি যে সময়টা পার করে দিলাম এটা কি আসলে আমার কিংবা মানুষের কোনো কাজে লাগলো, এটা একটা চিন্তা হয়। ফলে প্রত্যেক জন্মদিনে এখন আর আগের মতো সেই প্রত্যাশা থাকে না উপহারের, বরং একটা শপথ কিংবা এক ধরনের নিজের প্রতি এক ধরনের প্রশ্ন আসে যে যেদিন চলে গিয়েছে সেই দিন আমি কি করেছি। উপহারের প্রত্যাশা কমছে এবং নিজের প্রতি প্রশ্নটা বাড়ছে, প্রত্যাশা বাড়ছে। দেশের প্রতি প্রত্যাশাটা কি এখন? দেশ তো আসলে মাটি না, দেশ হচ্ছে মানুষ। ফলে মানুষের কাছে যদি আপনি বলেন যে আমাদের প্রত্যাশা কি, তাহলে সেটা নিজের কাছে প্রত্যাশার মতো একটা ব্যাপার। আমি মনে করি যে আমাদের জন্য যেটা খুব বেশি দরকার সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের স্নেহ, মমতা এবং ভালোবাসার সম্পর্ক পুনরুদ্ধার করা। আমাদের সমাজে এত বেশি হিংসা বিদ্বেষ, এত বেশি অন্যায়, অনৈক্য, এত বেশি বিরোধ তৈরি হয়েছে যে এটি যদি মীমাংসা করা না যায়, তাহলে দেশ বলতে যে শব্দটি আছে এটাকে আমরা কাগজে কলমে পাবো, কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো না। কেননা দেশ মানে হচ্ছে অসংখ্য মানুষের একসঙ্গে থাকার, মিলেমিশে থাকার শপথ। আমরা একটা ভূখণ্ডে থাকি, আমরা কিন্তু আসলে নিজেদের কাছে শপথ নিয়েছি যে আমরা এই ভূখণ্ডে থাকবো এবং একসঙ্গে থাকবো, এবং আমরা একসাথে মিলে এই ভূখণ্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো সেই বিষয়টা আমার কাছে মনে হয় যে প্রত্যাশা, এবং এটা কমে যাচ্ছে, এটা আমাকে খুব কষ্ট দেয়। এই যে কমে যাচ্ছে বলেন, কমে যাওয়ার কারণটা কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় যে একটা সমাজে যখন অনেক সময় ধরে অন্যায় এবং অত্যাচার কিংবা অবিচার থাকে, তখন মানুষ অবিচারের সঙ্গে, অন্যায়ের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে, এবং আপনি চান বা না চান আপনি কিছুটা হলেও সেই অবিচার অন্যায়ের সঙ্গী হয়ে যান। কারণ কেউ আছে ভয়ে প্রতিবাদ করতে পারে না, কেউ আছে তার অবস্থানগত কারণে কথা বলতে পারে না, কেউ আছে তার ওপরে অনেক ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল মানুষ আছেন, তাদের কথা চিন্তা করতে হয়। এবং অনেক সময় আছেন, ধরেন আপনার চাইতে যিনি ক্ষমতাবান, আপনার বস, তিনি অন্যায় করছেন, ফলে সেই অন্যায়ের খানিকটা ভাগিদার আপনাকেও হতে হয়। এইসব কারণে ধীরে ধীরে একটা চাপা ক্ষোভ, এক ধরনের বিরোধ, এক ধরনের আমি বলবো যে মতের অমিল, এবং শুধু তাই না, এক ধরনের হিংসা ও তৈরি হয়। এবং এই বিষয়গুলি আসলে যদি দ্রুত মীমাংসা করা না যায়, জমে গেলে এইটা মীমাংসা করা খুব কঠিন। সত্যিই তাই। একটু ছোটবেলায় ফিরে যেতে চাই। ছোটবেলায় এই যে বড় হয়, এবং আমরা আপনাকে বিতার্কিক হিসেবে দেখেছি, উপস্থাপক হিসেবে দেখেছি, এবং পরবর্তীতে নানা ধরনের ক্ষেত্রে আপনাকে আমরা দেখেছি। এই যে কথা বলাটা একটা শিল্প, এবং কথা বলার প্রতি ভালোবাসা, এবং আপনার এখন পর্যন্ত যে কোনো কিছুই আপনি যখন লিখেন খুবই তথ্য দিয়ে এবং যুক্তি দিয়ে আপনি সেটাকে এস্টাবলিশ করেন আমরা দেখি। এই জিনিসটা আসলে শুরু হলো কিভাবে, বা চিন্তা ভাবনাটা কিভাবে আসলো? এটা শুরু হয়েছিল ছোটবেলায়। আমার পড়ার অভ্যাস তৈরি করে দিয়েছিলেন আমার মা এবং আমার মেজো মামি এবং আমার খালা। তো আমার খালার বাসায় প্রচুর বই ছিল, আমি গেলে পড়তাম। আমার মেজো মামি, মানে মেজো মামার বাসায় প্রচুর বই ছিল, আমি গেলে পড়তাম। এবং মেজো মামা বা মেজো মামি আমাকে বই উপহার দিতেন। আর আমার মা আমাকে সবসময় পয়সা জমিয়ে বই কিনতে উৎসাহ দিতেন, এবং তিনি নিজেও পয়সা জমালে
বই কিনে দিতেন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে বই পড়া একটা বড় কারণ। আরেকটি কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে যেহেতু বিতর্ক বক্তৃতা করেছি, সেখানে তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা বললে নম্বর পাবো না। আর এরপরে যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছি তখন আরো বেশি বইয়ের কাছাকাছি এসেছি, মানুষকে বই পড়ানোর যে কাজ সেই কাজে অংশ নিয়েছি। ফলে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে বইয়ের একটা ভূমিকা আছে। আর বাকিটা হচ্ছে আমার আগ্রহ। আমার কাছে সবসময় মনে হয়েছে যে বহু মানুষের কাছে পৌঁছানোর জন্য কথা বলার কোনো বিকল্প নাই। আপনি লিখলে যারা পড়তে পারে তারা পড়বে, যদি আপনি ছবি আঁকেন যারা দেখতে পারে তারা দেখবে, কিন্তু ছবি সবাই বোঝে না। কিন্তু কথা যদি আপনি ঠিক মতো বলতে পারেন তাহলে একেবারে নিরক্ষর থেকে শুরু করে খুব জ্ঞানী ব্যক্তি আপনি প্রায় সবার কাছে পৌঁছাতে পারবেন। সেই কারণে আমার কথা বলতে খুব ভালো লাগতো। আর কথা বলতে ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে আমি যাদের সঙ্গে মিশেছি তারা সবাই খুব সুন্দর করে কথা বলেন। আব্দুল্লাহ আবু সাঈদ, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, তারপরে এরকম আরো যারা আছেন, আমি আসলে অনেকগুলি নাম বলতে হবে, সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, এদের, আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন, এদের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল সবসময়। ফলে এরা যেহেতু খুব সুন্দর করে কথা বলতেন, আমার মনে হতো যে কথা বলাটা একটা শিল্পের মতোই। সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার, এরকম আরও আছেন যারা, আনোয়ার হোসেন স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার, নরেন বিশ্বাস, এরা এত সুন্দর করে কথা বলতেন, আমার মনে হয়েছে যে কথা বলাটা একটা সৌন্দর্যের বিষয়। সত্যি তাই। এবং আপনার এই কথা বলা, সুন্দর করে কথা বলার গুণে চ্যানেলের শুরু থেকে কিন্তু আমরা বেশ কিছু অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। শুরু থেকে একদম শুভেচ্ছার গান পর্যন্ত, শুভেচ্ছার মতো একটি প্রোগ্রাম। তো শুভেচ্ছা নিয়ে কি বলতে চান, সে সময় স্মৃতি সম্পর্কে একটু শুনি। শুভেচ্ছা শুরু হয়েছিল টেলিভিশনে মুস্তাফিজুর রহমান সাহেবের উৎসাহে। এটা বিটিভির অনুষ্ঠান ছিল। পরে যখন প্যাকেজ অনুষ্ঠানের নিয়ম আসে তখন এটা প্যাকেজ হয়ে যায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সাথে আমি এটা করতে শুরু করি। ফরিদুর রেজা সাগরের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক এবং আগে আমরা বাউবি বারো নামে একটা অনুষ্ঠান করতাম। ফলে সাগর ভাইয়ের আমি মিলে এই অনুষ্ঠানটা বানাতে শুরু করি। আমি তো আর্থিকভাবে অত সবল ছিলাম না, ফলে ইমপ্রেস টেলিফিল্ম আমাকে এই সহায়তা দিত আর আমি অনুষ্ঠানটা গুছাতাম। তো এটা অনেক, আমি বলবো একটা ভালোবাসারও সময় এবং অনেক স্মৃতির সময়। আমরা অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠানের জন্যই করতাম। এই অনুষ্ঠানের পেছনে কোনো ব্যক্তিগত এজেন্ডা, কোনো সম্পর্ক, কোনো কাউকে খুশি করার আগ্রহ কিছু ছিল না। আমরা চাইতাম যে দর্শক হচ্ছে আমাদের একমাত্র টার্গেট এবং দর্শককে খুশি করাই আমাদের একমাত্র কাজ। এবং আমরা শুভেচ্ছার মধ্যে দিয়ে অনেকগুলি নতুন কাজ করেছিলাম। আমার মনে আছে শুভেচ্ছার গাড়ি আমরা উপহার দিয়েছিলাম আঞ্জুমানে মুফিদুল ইসলামকে, শুভেচ্ছার গাড়ি আমরা উপহার দিয়েছিলাম চ্যারিটি করার জন্য। তো এই যে আমরা যে এই কাজগুলি করতাম এবং প্রত্যেক শুভেচ্ছা আমরা বই উপহার দিতাম, এবং সেই সময় 20,000 টাকার বই, এটা কিন্তু খুব কম না। মানে 2000 উপহার পেত কারা সেই সময়? উপহার পেত ছাত্রছাত্রীরা, আজকে যারা নিজেদেরকে জেন জি বলে ওরকম সেই সময় যারা সেই সময়কার জেনারেশন তারা উপহার পেত। এবং আমার খুব মজা লাগে, আমাদের সেই অনুষ্ঠানে যারা উপহার পেয়েছিল তারা কে কি হবে আমরা জানতাম না, কিন্তু এখনই ঢাকা শহরে একটা বড় হাসপাতালের মালিক শুভেচ্ছা থেকে সে উপহার নিয়ে গিয়েছিল, বিটিআরসির বড় কর্মকর্তা শুভেচ্ছা থেকে উপহার নিয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সেখান থেকে উপহার নিয়েছিল তার বউ। এরকম অসংখ্য মানুষ আছেন যারা সেই অনুষ্ঠানে আসতেন, কুইজের উত্তর দিতেন এবং উপহার পেতেন। সেই অনুষ্ঠানে এসে দর্শকের খেলা খেলেছেন এরকম অন্তত 1 ডজন মানুষ এখন টেলিভিশনের বড় বড় তারকা, মডেলিং করেছেন এরকম অনেকে বড় বড় তারকা। এবং আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে আমি এই অনুষ্ঠানটার কারণে অনেক ছোট বয়সে এই মানুষগুলিকে হাতের কাছে পেয়েছিলাম এবং তাদের জীবনে কিছুটা হলেও অংশীদার হতে পেরেছি। আমরা আর্কাইভ থেকে সেই অনুষ্ঠানের একটি ফুটেজ দেখে আসি। শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? চা খাবেন? চাইলেও এখন আপনাদের চা খাওয়াতে পারছি না, কেননা আমি পর্দার ভেতরে, আপনারা পর্দার বাইরে, পর্দার সামনে। আজকে থেকে চ্যানেল আই শুরু হলো। চ্যানেল আই শুরু হচ্ছে, প্রথম দিন আমি থাকবো না সেটা কি হয়, তাই অনেকটা জোর করেই আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। এই অনুষ্ঠানে কি থাকবে? এই অনুষ্ঠানে থাকবে কতগুলো গান। তার আগে বরং চায়ের কাপটি রেখে দেই পাশে। গানগুলো কোন অনুষ্ঠানের? গানগুলো হচ্ছে শুভেচ্ছার। শুভেচ্ছা আবার কি? শুভেচ্ছা হচ্ছে সেই অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটি আমি গত 4 বছর ধরে অন্য আরেকটি চ্যানেলে আপনাদের জন্য করছি। আমার বয়স যখন 27 পুরো হয়নি
তখন আমি শুভেচ্ছা অনুষ্ঠানটি শুরু করি। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, আপনারা কিভাবে নেবেন অনুষ্ঠানটি, একটু অন্যরকম অনুষ্ঠান, দর্শকরা এই অনুষ্ঠানে অনেক হইচই করে। পরে দেখলাম আপনারা যতটুকু না ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছেন। ইদানিং আমরা শুভেচ্ছার অনেক গান নানাভাবে চিত্রায়িত করি। এই গানগুলো নিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়। কোনো কোনো গান দেখার পর আপনাদের ভাল লাগে না, কোনো কোনো গান দেখার পর আপনারা পরদিন আমাকে বলেন এই গান আবার কবে দেখতে পাবো, আরেকবার দেখাচ্ছেন না কেন, বারবার দেখতে চাই। তেমনি কয়েকটি গান নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি। 27 বছর বয়সে শুরু করা সেই ছেলেটির শুভেচ্ছা অনুষ্ঠান, 27 এবং হয় নাই আজকের পুরো তখন। আব্দুল নূর তুষার ভাই আজকে এখানে বসে সেই অনুষ্ঠানটি আবার এখন আমার দেখলেন। বয়স দ্বিগুণের চেয়ে একটু বেশি। কেমন লাগলো দেখে? ভালো লাগলো। আমরা সবাই আমাদের যৌবনে, আমাদের তারুণ্যে অনেক সুন্দর থাকি। আমি আমাকে চিনতে পারছিলাম না যে আমি এরকম ছিলাম। তখন টেলিভিশনে এই টি শার্ট পরে উপস্থাপনার চল ছিল না, হাতে চায়ের কাপ নিয়ে কেউ কথা বলবে এটা ছিল না, বসে বসে অনুষ্ঠান এইভাবে একটা সোফার মধ্যে করবে এটা ছিল না। আমরা নিয়ম ভাঙতে পছন্দ করতাম, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা বাংলা ভাষায় উপস্থাপনা করতাম, এত ইংরেজি বলতাম না, এত বিভিন্ন ভাষা মিশিয়ে আমরা উপস্থাপনা করতাম না। এটা ছিল আরেকটা বিষয় সবসময় ছিল, সেটি হচ্ছে এইসব অনুষ্ঠানে কোনো স্ক্রিপ্ট ছিল না। এখন তো অটোকিউ থাকে সামনে, লোকজন খুব সহজেই পড়ে দেয় তার উপস্থাপনাটা, কিন্তু এত বছর আমি উপস্থাপনা করেছি কখনো কোনো স্ক্রিপ্ট ছিল না। আমি যা বলতে চাই আমি সেটা এসে বলেছি, কেউ আমাকে ঠিক করে দেয় না কি বলতে হবে, এমনকি আমি নিজেও ঠিক করি না আমি কি বলবো। তো এই কারণে অনুষ্ঠানগুলি এমনিতেই খুব স্বতঃস্ফূর্ত হয়ে যেত, মনে হতো যে আসলে আমি কথা বলছি, আমি আসলে উপস্থাপনা করছি না। আর এই অনুষ্ঠানটা হয়েছিল ফরিদুর রেজা সাগরের বাসায়। উনি তখন মাত্র নতুন একটা ফ্ল্যাটে গিয়েছেন। আমার মনে আছে কণা ভাবি আমাকে বলে দিয়েছিলেন যে শোনো তুষার, কিছু ভেঙে ফেলো না, কারণ মাত্র এটা বানিয়েছি। আচ্ছা, উপস্থাপনা নিয়ে কথা বলছিলেন তুষার ভাই, যে সে সময় কোনো স্ক্রিপ্ট ছিল না, কিন্তু এখন অটোকিউ দিয়ে উপস্থাপনা করছে। তখন টেকনোলজির ব্যাপারটাও ভিন্ন রকম ছিল। তো এখন উপস্থাপনার জায়গাটা নিয়ে বা একজন ভালো উপস্থাপকের আসলে কোন কোন দিকে নজর দেওয়া জরুরি বলে আপনি মনে করেন? আমি মনে করি প্রথমে যেটা করা উচিত, উপস্থাপনার যে মৌলিক দিকগুলি আছে, অর্থাৎ তার উচ্চারণ, তার বাচনভঙ্গি, তার শব্দের যে ভান্ডার, এগুলি তার তৈরি করা উচিত, এবং যে ভাষায় তিনি উপস্থাপনা করবেন সেই ভাষাটি ভালো করে জানা দরকার। আরেকটি হচ্ছে যে অনুষ্ঠানটা কেমন সেটা তাকে আগে জেনে নিতে হবে, কার জন্য অনুষ্ঠান, কেন বানাচ্ছেন এবং কেমন অনুষ্ঠান। যেমন আপনি এখন যে অনুষ্ঠানটা করছেন এটা এইভাবে হবে, কিন্তু যদি এই অনুষ্ঠানটাই একটি ধর্মীয় অনুষ্ঠান হতো তাহলে কিন্তু অন্যরকম হতো, এমনকি আপনার পোশাক অন্যরকম হয়ে যেত। তো এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা বিষয় খুবই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনি যদি ভালো উপস্থাপক হতে চান তাহলে আপনার নিজের কথা আপনাকে পর্দায় বলতে হবে, বা আপনি রেডিওর উপস্থাপক হলে আপনার নিজের কথা বলতে হবে। কেউ লিখে দেয় যদি, তাহলে উনি কিন্তু শুধু আপনার জন্য লিখছেন না, উনি আপনার জন্য লিখছেন, এরপরে যিনি এখানে বসে উপস্থাপনা করবেন তার জন্য লিখছেন, এবং সেগুলি অটোকিউতে দেখা যাচ্ছে। ফলে আপনাদের সবার কথা একই রকম হয়ে যাবে, কারণ একজন লিখছেন। তো এইটা যখন হয় তখন উপস্থাপককে আলাদা করতে পারে না দর্শক, কারণ সব উপস্থাপক তো একই রকম কথা বলে। শরতের এই সুন্দর বিকেলে আকাশে যখন মেঘ উড়ে বেড়াচ্ছে তখন আপনাদের সামনে এসেছি, যে ভদ্রলোক এটা লেখেন তিনি বারবার এটাই লেখেন, কারণ উনি তো লেখার চাকরি করেন। আচ্ছা, কিন্তু আপনি তো কথা বলার চাকরি করেন না, আপনি হচ্ছেন কথা বলেন শিল্প হিসেবে, আপনার কথা বলাটা শিল্প, সেই জন্য আপনার কথাটা আপনাকে বলতে হবে। সত্যিই তাই, এবং অনেক ধন্যবাদ তুষার ভাই, আপনি খুবই ছোট্ট করে পয়েন্ট আউট করে প্রত্যেকটা পয়েন্ট খুব চমৎকারভাবে বলেছেন। আরও একটু বিষয় একটু আনতে চাই, সেটি হলো আপনি উপস্থাপনার পরে আমরা নির্মাতা হিসেবেও আপনাকে পেয়েছি, এবং সেই সময়টাতে যখন টেকনোলজিক্যালি আমরা হয়তো এত বেশি উন্নত ছিলাম না, কিন্তু দারুণ কিছু প্রোগ্রাম আপনি সে সময় করেছেন। এখন তো দেখা যাচ্ছে ইউটিউবে আমরা নানা ধরনের আগের প্রোগ্রামও দেখতে পাচ্ছি, তো নিজের সেই প্রোগ্রামগুলো এখন দেখা হয় কিনা? আমার অধিকাংশ পুরনো প্রোগ্রাম ইউটিউবে নাই। আচ্ছা, আমি এটা সচেতনভাবেই করেছি, কারণ আপনি 25 বছর আগে কেমন ছিলেন সেটা মানুষকে দেখানোর চাইতে আপনি যেহেতু বর্তমানে আছেন সেটাই মানুষকে দেখানো বেশি জরুরি। ইউটিউব, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে এখন অর্থ উপার্জনের জায়গা হয়েছে, ফলে ভালো টাকা পয়সা আয় করা যায়, কিন্তু আমি এখনো সেখান থেকে টাকা পয়সা আয় করি না। আমার কাছে মনে হয়েছে যে বর্তমানের আমি মানুষের সামনে থাকা উচিত, অতীত মানুষ দেখবে যদি আমি না থাকি কখনো। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আসলে সবাইকে করতে হবে এমন কোনো কথা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে প্রযুক্তি যার যার সময় সেটাই শেষ, সর্বশেষ।
এখন থেকে ২০ বছর পরে আপনাকে কেউ এখানে বসিয়ে বলবে আপনি একটা অনুষ্ঠান করতেন, প্রযুক্তি তো খুব পেছনে ছিল। আমার সময়ের প্রযুক্তি ওইটাই ছিল লেটেস্ট। আমরা যখন অনুষ্ঠান করেছি ওইটাই তো সর্বশেষ, এবং সেটা দিয়ে করেছি। ওই সময় যতটুকু ভালো করা যায় চেষ্টা করেছি। তবে একটা বিষয় মনে রাখতে হবে, প্রযুক্তির উন্নতি মানে অনুষ্ঠানের উন্নতি না। ঠিক। আমাদের বহু চলচ্চিত্র আছে যখন প্রযুক্তি অনেক পিছিয়ে ছিল, কিন্তু সেই চলচ্চিত্রগুলি চিরায়ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। যেমন ধরেন জীবন থেকে নেয়া, এটা এখনো মনে হয় যেন এখনকার ছবি। এটা কেন মনে হয়? কারণ হচ্ছে ছবির মধ্যে যে কথা, এর যে আমি বলবো যে এর মধ্যে যে বাণী বা এর মধ্যে যে মেসেজ বা এর মধ্যে যে দর্শন, সেই দর্শনটা কিন্তু এখনো প্রাসঙ্গিক। এর মধ্যে মুক্তি আছে, এর মধ্যে স্বাধীনতা আছে, এর মধ্যে অধিকার আছে, এর মধ্যে ঐক্যের কথা আছে, এর মধ্যে সংস্কৃতির কথা আছে। এবং আপনি একটা গান আছে সেখানে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে। এই খাঁচা ভাঙার সংগ্রাম কিন্তু সারাক্ষণই মানুষ করছে। ফলে আমি বলবো যে সবসময় প্রযুক্তি গুরুত্বপূর্ণ না, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই প্রযুক্তির ভেতরে আপনি কি তৈরি করেছেন, সেই প্রযুক্তি দিয়ে আপনি আসলে কি তৈরি করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। একদম কাজটি আসলে সব থেকে বেশি গুরুত্ব রাখে। খুবই চমৎকারভাবে বললেন। এই যে আপনার কাছে যে শুনলাম, এবং আমরা জানি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে আপনি অনেক মানুষকে বই পড়ার দিকে এনেছেন, এবং বই পড়েছে অনেক মানুষ এই সময়। এই সময় এসে এখন বই পড়া হয় কিনা, বা হলেও সেটা বইয়েই পড়া আমি হয়? প্রত্যেক দিন বই পড়ি। আমি এমন কোনো দিন যায় নাই আমি যেদিন থেকে পড়া শিখেছি আমি এক পৃষ্ঠা পড়ি নাই। আমি প্রত্যেক দিন বই পড়ি। আমার গাড়িতে বই থাকে, আমার বিছানায় বই থাকে, আমার মাটিতে বই থাকে, আমার টেলিভিশনের সামনে বই থাকে। আমি বই খুব পছন্দ করি। এটার ছোটবেলা থেকে আমি তো বলেছি আমার মা। আর আব্দুল্লাহ আবু সাইদ স্যার যেটা করেছিলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি গিয়েছিলাম পুরস্কার নিতে। কারণ আমাদের সময় ১,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে ১০ জনকে। আচ্ছা। ঢাকা শহরের সব বড় বড় কলেজ থেকে ছাত্রছাত্রীরা যাবে, মাত্র ১০ জন ১,০০০ টাকা পাবে। তো এটা একটা বিরাট কম্পিটিশন, বেশ সুনাম অর্জনের ব্যাপার আছে। তো আমাকে আমার এক বন্ধু এসে বলল, তুমি তো যাবে না, কারণ তুমি ওইখানে গেলে পুরস্কার পাবে না। নিজের কলেজে বসে বসে বাংলায় অনেক নম্বর পাও, কিন্তু যখন সাইদ স্যারের হাতে পড়বে তখন তো এই পুরস্কার পাবে না। তা আমি একটু জেদের বসেই চলে গেলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, কিন্তু গিয়ে আমার এত ভালো লাগলো আমি আর সেখান থেকে আসলাম না। তো আমার বন্ধুরা যারা আমার সঙ্গে গিয়েছিল তারা কিন্তু নিয়মিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে আর যায় নাই। কিন্তু আমি যেটা করেছি, আমি সেই যে গেলাম, আমি আজকে কত বছর হলো, 40 বছর। 40 বছর? আমি 40 বছর প্রতি সপ্তাহে অন্তত একবার হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছি। আমার চেয়ে বেশি বিশ্ব সাহিত্য কেন্দ্রে গিয়েছেন হচ্ছে স্যার, আর গিয়েছেন হচ্ছে সেখানকার কর্মচারীরা যারা এতদিন ধরে কাজ করেন হয়তো। এছাড়া আমার ধারণা আমার চেয়ে বেশি কেন্দ্রে আর কেউ যায় না। বিশ্ব সাহিত্য কেন্দ্র মানেই চলে আসে আব্দুল্লাহ আবু সাইদ স্যার। তার সাথে আপনার ব্যক্তি সম্পর্কের জায়গাটা কেমন? তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো, পিতা পুত্রের মতো, এবং আমি বলবো যে গুরু এবং শিষ্যের মতো। অর্থাৎ একই সঙ্গে তিনি আমার শিক্ষক। যখন তিনি আমাকে স্নেহ দেন, আমার মনে হয় যে তিনি আমার আদর্শিক এক ধরনের পিতা পুত্রের সম্পর্কের মধ্যে আমরা আছি। এবং যখন আমরা তর্ক করি, যখন আমরা আড্ডা দিই, তখন আমরা প্রায় বন্ধুর মতোই তর্ক করি এবং আড্ডা দিই। তো আমার সঙ্গে তার একটা সম্পর্ক এইরকম যে, ধরেন একজন শিক্ষক যিনি পিতার মতো, এবং একজন পিতা যিনি বন্ধুর মতো। সত্যি চমৎকার একটি সম্পর্ক। বই নিয়ে আমরা কথা বলছি। তুষার ভাই, আপনার পছন্দের বইগুলোর তালিকা সম্পর্কে একটু শুনি। পছন্দের অনেক বই। আপনি যদি ছোটবেলার কথা বলেন, আমি ছোটবেলায় রূপকথা পড়তে অনেক পছন্দ করতাম। তো সেই সব বই তো অনেক আছে। এরপর আরেকটু যখন বড় হয়েছি, আমি অনেক থ্রিলার পড়তাম। জেমস বন্ড, মাসুদ রানা, কুয়াশা, দস্যু বন্ধুর, কিছু বাদ দেই নাই। এমনকি আমি পুরনো বই আমার মা বাবার আমলে সেই দস্যু মোহন, দস্যু বাহরাম আমি খুঁজে বের করে পড়েছি। তারপরে আমার এক সময় খুবই বিজ্ঞান কল্পকাহিনী পড়তে ভালো লাগতো। ফলে আমি জুল ভার্ন, আইজাক আসিমভ, আর্থার সি ক্লার্ক এদের বই পড়েছি। এরপরে এসে আমি খানিকটা বিজ্ঞান, খানিকটা দর্শন এইসবের বই পড়তে শুরু করেছি, কার্ল সেগান। তারপরে একটা সময় এসে আমি একেবারেই দর্শনের বই পড়তে শুরু করেছি। তো তখন আমি জানার চেষ্টা করেছি যে মানুষ আসলে পৃথিবীটাকে কিভাবে দেখেছে যুগে যুগে। তারপর আমার ইতিহাস ভালো লাগতে শুরু করলো, তারপরে আমার অর্থনীতি ভালো লাগতে শুরু করলো। তো আমি অনেক অর্থনীতির বই পড়লাম। তারপরে এখন আমার খুব ভালো লাগে পড়তে মূলত অর্থনীতি এবং রাজনীতির সাথে সমাজের যে সম্পর্ক, এগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আমি ধর্ম নিয়ে প্রচুর পড়াশোনা করেছি। আমার মনে হয় যে ধর্মের যে ইতিহাস এবং
ধর্মের যে প্রচার, এর পাশাপাশি যারা ধর্ম প্রচার করেছেন তাদের জীবন, এই বিষয়গুলিকে একসাথে না পড়লে ধর্ম বোঝা খুব কঠিন। কেননা ধর্ম যে সময়টাতে আসে, ধর্ম কিন্তু ইতিহাসেরই অংশ, এবং ইতিহাস এবং ধর্মকে আপনি ঠিক আলাদা করতে পারবেন না। ফলে ওই সময়ের আরব কেমন ছিল, কিংবা যখন ঈসা আলাইহিসসালাম আসলেন ওই সময়ের জেরুজালেম কেমন ছিল, কিংবা ধরেন যখন মুসা আলাইহিসসালাম আসলেন ওই সময়ের মিশর কেমন ছিল, এটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু বাকিটা বোঝা যায় কিনা আমি জানি না। তো এগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। আমার কমিক পড়তে খুবই ভালো লাগতো, এবং আমি প্রচুর কমিক পড়েছি, আমার কমিকের কালেকশন আছে। আমার আসলে বই দেখলেই ভালো লাগে। আর এখন তো আমি অনেকের বই পড়ি। ইদানিং আমি কিছু কিছু লেখকের সব বই পড়ছি, যেমন ইউভাল নোয়া হারারির বই আমার খুব ভালো লাগে। একজন লেখক আছেন নিকোলাস নাসিম তালেব, তার মাঝে মাঝে লেখেন, তো তার এই বই আমার ভালো লাগে। মানে লিস্ট চলতেই থাকবে, আমরা বুঝতে আপনি পারছি। আমার বাসায় গেলে দেখবেন যে আমার উপার্জনের প্রায় অর্ধেক অর্থ আমি বই কিনে খরচ করে ফেলেছি। এখন সেগুলি কোথায় রাখবো সেটা নিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা, আমরা বুঝতেই পারছি যে সুন্দর করে কথা বলা কিংবা জীবনে সফল হওয়া সবকিছুর একটা মূল মন্ত্রই হচ্ছে বই পড়া। তো এই যে বই পড়াটা এবং পড়ার অভ্যেসটা তৈরি করা, শুরুতেই যখন মানে একজন মানুষ, একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তখন তার হাতে যে বই তুলে দেওয়া বা বই পড়ার এই যে অভ্যেসটা তৈরি করা, এই ক্ষেত্রে আসলে একটা মানুষকে কিভাবে বইয়ের দিকে আনা যায় বলে আপনি মনে করেন? বই তো আসলে তার রূপ বদলাচ্ছে। যেমন বই একসময় শুধু কাগজ ছিল, এখন কিন্তু বই ডিজিটাল হয়ে গেছে, এবং বই অনেক অল্প জায়গাতে অনেক বই রাখা সম্ভব হচ্ছে। আমার পুরনো অভ্যাসের কারণে আমার এখনো কেন্ডেল কিংবা ই বুক রিডার ভালো লাগে না, কিন্তু ই বুক রিডার আমার মেয়ে পছন্দ করে। তো আমার মেয়ের সঙ্গে আমি একটা চুক্তি করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে তোমার যদি কখনো মন খারাপ হয়, কিংবা তোমার যদি উপহার পেতে ইচ্ছা করে, তোমার যদি কোনো কিছু আবদার করতে ইচ্ছা করে, অন্য যে কোনো আবদারের বেলায় আমি তোমাকে হ্যাঁ না বলার অধিকার রাখি, কিন্তু যদি তুমি বই চাও আমি তোমাকে না বলার কোনো অধিকার রাখি না। তো যেটা হতো, আমার মেয়ের মন খারাপ হলে আমার মেয়ে এসে আমাকে বলতো যে চলো একটু দোকানে যাই। তো আমি জানতাম যে সে বইয়ের দোকানে যাচ্ছে, এবং তার সঙ্গে আরেকটা চুক্তি ছিল, সেটা হচ্ছে সে যে বই ধরে বলবে যে এই বইটা ভালো লাগে, আমি সেটা যেভাবেই পারি কিনে দেব, দরকার হলে ধার করে কিনে দেব। আমার মনে আছে একটা বই সে পড়তে চাইলো, দ্য বুক থিফ। ঢাকা শহরে ছিল না সেই সময়, আমি সিঙ্গাপুর ও মালয়েশিয়া একসাথে যাচ্ছিলাম। আমি পুরো সিঙ্গাপুরে যত বইয়ের দোকান আছে সব খুঁজেছি। আমার সঙ্গে চ্যানেলের এক ভাই ছিলেন, রনি ভাই খুব অবাক হয়ে গেলেন যে আপনি এটা কি করেন, একটা বইয়ের জন্য আপনি দিন নষ্ট করে দিচ্ছেন। তো তারপরে শেষ হলো, আমি চলে গেলাম মালয়েশিয়া। আমি সেইখানে 2টা শহরে গিয়েছি ওই বইটা খুঁজতে, এবং আমি একটা মাত্র বইয়ের দোকানে এক কপি ছিল, আমি সেটা খুঁজে বের করে এনেছি। খুঁজে বের করে তারপরে যখন মেয়ের হাতে বইটি দিলেন, সে বোঝে নাই যে তার বাবা এটার জন্য কি করেছে, কারণ এটা তো একটা বই, নিশ্চয়ই দোকানে অনেক পাওয়া যায়, কিন্তু আমি জানি আমি কি করেছি। আমি এটার জন্য বর্ডার্স বলে একটা দোকান আছে, সেই বর্ডার্সের পেনাঙে একটা ব্রাঞ্চ আছে, সেইখানে এক কপি ছিল। আমি সেইটাকে বলে কুয়ালালামপুরে আনিয়েছি, এবং আনিয়ে ওই বইটা আমি হাতে করে এনেছি যাতে ভাঁজ না হয় কোনো কারণে। আপনার মেয়ে কি পরবর্তীতে জানতে পেরেছিল যে এই বইটার জন্য আপনার এত বেশি ঘুরতে হয়েছে? সেইটা জানতো যে বই চাইলে আমি যেখান থেকে পারি জোগাড় করে দেব। আর আমার মেয়ে এখন পিএইচডি করছে, সে খুব ভালো লেখে, একসময় পত্রিকাতে লিখেছে এখানে, খুব কম বয়সে। আমার কাছে মনে হয় যে বইয়ের সেখানে একটা ভূমিকা আছে। বাহ। এবং আজকের আমাদের তারকাকথনের সেট থেকেও সে কিন্তু জানতে পারলো যে এই একটা বইয়ের জন্য তার বাবা কতটা ঘুরেছিল। আচ্ছা, আরও একটি বিষয়, এই যে লেখালেখির ব্যাপারটা আসলো, যে আমরা কিন্তু দেখি যে আপনি যেরকম একসময় বই পড়ছেন এবং পড়েছেন, এখনও কিন্তু আপনার লেখালেখিটা আমরা দেখি। লেখালেখির অভ্যেসটা শুরু হয়েছিল কিভাবে? লিখতে আমার ছোটবেলা থেকে ভালো লাগতো। আমার স্কুল ম্যাগাজিন প্রকাশিত হলো যখন আমি ক্লাস 8-এ। আমি একটা লেখা নিয়ে গেলাম স্যারদের কাছে, স্যাররা খুবই পছন্দ করে ফেললেন। সাধারণত সম্পাদনা ছাড়া লেখা ছাপা হয় না, আমারটা ছাপা হয়ে গেল। তারপর আমি আবার লিখলাম হচ্ছে দ্বিতীয়বার বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা সংকলনে। তো লেখাটা যখন আমি দিয়েছি, আমি তো দিয়ে চলে এসেছি, আব্দুল্লাহ আবু সাঈদ স্যার আমাকে ফোন করে বললেন যে তুমি আমার সাথে দেখা করো। আমি গেলাম, উনি আমাকে বললেন যে তুমি খুব ভালো লেখো। আমি কিন্তু লিখেছি খুবই ছোট্ট, এবং উনি বললেন যে তুমি একটা ছড়া লিখেছো, কিন্তু ছড়ার শুরুতে তুমি একটা ভূমিকা লিখেছো, এবং সেই ভূমিকাটা এতই সুন্দর যে তোমার উচিত গদ্য লেখা। আমি ভয়ের চোটে 2 বছর লিখতে পারলাম না, যে পরেরটা যদি খারাপ বলে। তো তারপরে লেখা শুরু হলো, দ্বিতীয়বার নিয়মিত লেখা শুরু হলো ভোরের কাগজে। সঞ্জীব চৌধুরী গান গাইতেন, আপনারা নিশ্চয়ই তাকে চেনেন।
সঞ্জীব চৌধুরী আমাকে ডেকে নিয়ে বললেন যে তুষার আমি মেলা বের করি ভোরের কাগজে, মেলা একটা সাপ্লিমেন্ট, বিনোদন সাপ্লিমেন্ট, সেইখানে আপনি লিখতে শুরু করেন। তো আমি টানা প্রায় 3.5 বছর বা 4 বছরের কাছাকাছি আমি মেলাতে লিখেছি। ওইখান থেকে লেখার একটা নিয়মিত অভ্যাস তৈরি হয়ে গেল। আর যখন ফেসবুক আসলে আমি দেখলাম যে লিখলেই সাথে সাথে পাবলিশ করা যায়, যদি আপনাকে কেউ ফলো করে তাহলে তারা সাথে সাথে পড়ে, তারা ভালো মন্দ বলে, লাইক দেয় অথবা হাসে। তো কিন্তু ফেসবুকে হাসলে এখানে আমি একটু ইন্টারাপশন করব, সেটা হলো যে রিয়েক্ট দেয় হাসে, কিন্তু আমরা কিন্তু তুষার ভাইকে দেখি ফেসবুকে তার কমেন্ট বক্স সব সময় বন্ধ থাকে, এবং এটার জন্য আপনাকে অনেকে অগণতান্ত্রিক মানুষও বলে। এটা অগণতান্ত্রিক না। আমি আপনাকে একটা বিষয় বলি, আমি যেটা লিখি আমি মানুষের জন্য লিখি। তো আপনি কি পত্রিকা কেনেন যেদিন সকালবেলা, আপনি কি পত্রিকায় কোনো লেখা পড়ার পর ওইটার নিচে লিখতে থাকেন আপনার মতামত? আপনার যদি আমার কমেন্ট ভালো লাগে বা আমার স্ট্যাটাস ভালো লাগে, আপনি শেয়ার দেন, শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানান যে আমি এই লেখাটা পড়েছি, তোমাদের কেমন লাগে তোমরা জানাও। আপনার বন্ধু মহলে আপনি আলাপ আলোচনা করেন, আপনার অপছন্দ হতে পারে, পছন্দ হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু আমার যে জায়গাতে আমি লিখি এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কোনো পেজ না, এবং এটা জনগণের জন্য না। আমি লিখি যাদের পড়তে আগ্রহী, যারা আমাকে ফলো করে, তারা ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। আর যদি ইচ্ছা হয় শেয়ার দিবে, তার কমেন্ট দিবে। কিন্তু যদি আমার ওইখানে এসে ইচ্ছা মতো লিখতে শুরু করে, ঝগড়াঝাটি শুরু করে, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্তত অর্ধেকের বেশি মানুষ আছে যারা অহেতুক এমন সব কথাবার্তা, শব্দ, মানুষের প্রতি আক্রমণাত্মক বিষয় ব্যবহার করে যার সঙ্গে আমার এডিটোরিয়াল পলিসি যায় না। আচ্ছা, এখন চ্যানেল আই থেকে আপনারা যে কাউকে এসে যা খুশি পর্দায় বলতে দেন, একদমই না। এখন চ্যানেল আই তো অনুষ্ঠান দেখায় টেলিভিশনে। এখন যে বসেছে টিভির সামনে, সে কি বসে বসে অনুষ্ঠান ভালো না লাগলে বাসার থেকে ডিম এনে স্ক্রিনের দিকে দেয়? আর যদি দেয় তার নিজের টেলিভিশনে মারে, আপনার টেলিভিশনে তো এসে মারে না। তাই আমি মনে করি যে আমার যে ফেসবুক ওয়াল, সেখানে আমি যা ঝুলিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন, ইচ্ছা না হলে পড়বেন না। ফেসবুক ওয়ালটাকে কল্পনা করবেন যে এটা হচ্ছে শহরের যে দেয়াল আছে সেই রকম, একজন কেউ চিকা মেরেছে, আমরা কিন্তু পড়ি নাই। কিন্তু এইবার যখন ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সেইখানে যখন চিকা মেরেছে, এটা কিন্তু চিকা বলি নাই, আমরা কি বলেছি? গ্রাফিটি। কেন? আমাদের কাছে মনে হয়েছে এটা একটা শিল্পকর্ম। তো যখন আপনার ভালো লেগেছে, আপনি দেখেছেন, পড়েছেন, আপনি তাকে সমর্থন করেছেন। যখন আপনার ভালো লাগে নাই, এই যে গত 20-25 বছর ধরে দেয়ালের মধ্যে যা লেখা হতো ভালো লাগে নাই, আপনি তাকান নাই, তাকাবেন না আমার ওয়ালের দিকে, কেউ তো বলে নাই তাকাতে। আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে ওয়ালে গ্রাফিটি আঁকতো সুবোধ তুই পালিয়ে যা, কষ্টে আছে আইজুদ্দিন। আপনি এত ময়লা দেয়ালের মধ্যে আপনি ওই 2টা লেখা পড়েছেন, কিন্তু আইজুদ্দিনকে গিয়ে বলে এসেছেন যে আইজুদ্দিনের লেখা ভালো লেগেছে? কিংবা সুবোধ তুই পালিয়ে যা যে গ্রাফিটিটা আঁকতো, তাকে বলে এসেছেন বা নিচে কিছু নিজে লিখেছেন? তো আমার দেয়ালটাকে ওরকম মনে করলেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে তুষার ভাই। আজকের জন্মদিনে আপনার ভালো লাগা বই, সেটা তো আমরা সবাই জানি, তাই জন্মদিনে পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার বই। আচ্ছা, এখানে তো মাইক আছে। অনেক ধন্যবাদ, এবং আবারও শুভ 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 জন্মদিন তুষার ভাই। আপনি এভাবে আপনার মতো করে লিখতে থাকুন, এবং আপনার যে মত সেটা আপনি আপনার মতো করে অবশ্যই প্রকাশ করতে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।